শেখ হাসিনা সহ ৩ জনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। বিচার কাজ সরাসরি সম্প্রচার। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। জামায়াতে ইসলামের নিবন্ধন ফেরতের নির্দেশ আপিল বিভাগের, প্রতীকের সিদ্ধান্ত ইসির। রায়ের কপি পেলে পদক্ষেপ জানালেন সচিব। চৌকস জনশক্তি থাকতেও বিদেশি বিনিয়োগ না বাড়ায় হতাশ প্রধান উপদেষ্টা। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। এবং নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি, দেশ বিরোধী ষড়যন্ত্র মেনে না নেয়ার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। আর অভিযোগ আমলে নেওয়ার শুনানি দেখল পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। শুনানি শেষে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরবর্তী শুনানি 16 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। কাজী পাপুর প্রতিবেদন। জুলাই আগস্ট আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকারীদের হত্যা ও নিশ্চিহ্ন করে ফেলতে টেলিফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। আনুষ্ঠানিক চার্জ দাখিলের শুনানিতে হাসিনার এমন নির্দেশনার ফোন রেকর্ডের কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ। শুনানিতে উঠে আসে আন্দোলন দমনে নৃশংস পরিকল্পনার কথা। শেখ হাসিনার গ্যাং অফ ফোরের কথা তুলে ধরে প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন ও ধরপাকড়। সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনাও ছিল তাদের। তাদের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় বাহিনী এবং রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের সদস্যদের দ্বারা সংগঠিত হয় হত্যা, অঙ্গহানি, গ্রেফতার, নির্যাতন, গুম। এদিন পুরো শুনানি সরাসরি সম্প্রচার হয় বিটিভি, ইউটিউব ও ফেসবুকে, যা দেশের বিচার বিভাগের ইতিহাসের প্রথম। এর মাধ্যমে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া দেখার সুযোগ পায় পুরো বিশ্ব। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। মানবতা বিরোধী বিচার কাজ নিরপেক্ষ, প্রমাণ নির্ভর ও ন্যায়ভিত্তিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা বলে উল্লেখ করেন তিনি। বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। শুনানি শেষে 3 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন 16 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল। ওই দিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেন আদালত। 16 জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেফতার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর মধ্য দিয়ে 1 যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত। তবে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত। কাজী পাপুর আরেকটি রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয় গত 14 মে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করা হয়। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। দীর্ঘ 1 যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে
বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। রায়ের সংক্ষিপ্ত অনুলিপি হাতে পেলে নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানান শিশির মনির। প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। রায়ের আলোকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল 2013 সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করে দিলেন। ফলে যেটা তাহলে সেটা হচ্ছে জাজমেন্টের হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসবে। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে জামায়াতের প্রধান আইনজীবীর অনুপস্থিত থাকায় আপিল খারিজ করে দেন আদালত। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর গেল বছর 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতের নিবন্ধন প্রতীক ও ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রোববার ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের একথা বলেন। সচিব জানান, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক বিষয়ে আদালতের কপি হাতে পায়নি ইসি। বিএনপি নেতা ইশরাক হোসেনের বিষয়েও মাননীয় আদালতের কোনো নির্দেশনা আমরা পাইনি। কিছু অবজারভেশন ও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। চৌকস জনশক্তি থাকা সত্ত্বেও বিদেশি বিনিয়োগ টানতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশে অর্থনৈতিক অঞ্চল থাকলেও আওয়ামী সরকারের সীমাহীন দুর্নীতি আর স্বৈরতন্ত্রের কারণে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। এ সময় বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনা বিনিয়োগকারীদের আহ্বানও জানান তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে দক্ষিণ এশিয়ার কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে রয়েছে চৌখস জনশক্তি ও সম্ভাবনাময় বিনিয়োগ পরিবেশ। তারপরও বিগত 15 বছরে দেশে আসেনি কোনো বিদেশি বিনিয়োগ। এমন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ টানতে নানান উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আয়োজন করা হয় চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Your presence underscores the deepening ties between our two nations and shared commitment. দেশে বিনিয়োগে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বিদেশি বিনিয়োগ না থাকায় হতাশা জানান প্রধান উপদেষ্টা। কারণ হিসেবে পতিত সরকারের সীমাহীন অনিয়ম আর অর্থনৈতিক অঞ্চলকে কাজে লাগাতে না পারাকেই দায়ী করেন তিনি। Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. The interim government, which took over after the uprising, has restructured the Bangladeshi Investment Development Authority, BIDA, as an agency which means business. তাই দেশের জনশক্তিকে কাজে লাগিয়ে চীনের জন্য বাংলাদেশকে উৎপাদনমুখী খাত ও অর্থনৈতিক হাব হিসেবে গড়তে কাজ করবে সরকার। Half the population of Bangladesh, as you mentioned, is under the age of 26. That's amazing power for Bangladesh. And a very, very creative, very dedicated young people. Young people who can be trusted with all the challenges of business, all the challenges of the world. বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের বিষয় মাথায় রেখেই সংস্কার চলমান রাখার কথাও বলেন প্রধান উপদেষ্টা। 10 months ago, into the interim government, already these reforms have started bearing fruits. বাংলাদেশ ও চীন সরকারের যৌথভাবে আয়োজিত এ সম্মেলনে চীনের 100 কোম্পানির প্রায় 250 বিনিয়োগকারী অংশ নেন। So personally, I'm very grateful to you for মনিরুল ইসলাম, মোহনা সংবাদ,
ঢাকা। জাপানি প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিদেশে গিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার, আর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, দেশ এবং বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। জাতি আশাহত হবে, আর জাতি যদি আশাহত হয় তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে। দেশের ৫২টি দল নির্বাচন চায় দাবি করে খন্দকার মোশাররফ হোসেন এতে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এই উপদেষ্টা পরিষদ সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে না। আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? এদিকে প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। সম্মানিত সভাপতি এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, সংস্কার ও বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা নির্বাচিত সরকারের অধীনে হওয়া উচিত। নানান ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যারা রাষ্ট্রযন্ত্রের শীর্ষে অবস্থান করে তারা কোনোদিন দেশের জনগণের কল্যাণ করবে না। জনগণের কল্যাণ বাংলাদেশের এই তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, সৈনিকদেরকেই করতে হবে। বর্তমান উপদেষ্টা পরিষদ ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন তিনি। শ্রদ্ধার আসনে চিরকাল তিনি বহাল থাকবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অনেকটা নির্বিঘ্নেই চলছে রেলপথে যাত্রা। এদিন গোটা পাঁচেক ট্রেন খানিকটা দেরিতে প্ল্যাটফর্ম ছাড়লেও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন ঘরমুখ মানুষ। ঢাকার রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম জানান, ভ্রমণ নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ঈদ মানেই আপনজনের সান্নিধ্য পাওয়ার প্রবল অপেক্ষা। সে কারণেই বাড়ি যাওয়া নিয়ে থাকে নানা আয়োজন ও ব্যস্ততা। ঈদযাত্রার উল্লেখযোগ্য অংশ আবার দখল করে রেখেছে ট্রেন যাত্রা। ঈদ ঘিরে এবারও আগেভাগে ঢাকা ছাড়তে শুরু করেছে বহু পরিবার। ঢাকা রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও দেখা গেল মানুষের ঢল। আমি আমার দাদু বাড়িতে, আমি আমার দাদুর সাথে ঈদ করি প্রতিবার। সবার সাথে দেখা হবে, একটা আনন্দময় ঘন সময়। এবার ঈদযাত্রা খুব সুন্দর হয়েছে আর কি। টিকিট ট্রেনে উঠতে কোনো সমস্যা হয় না, কোনো ঝামেলা হয় না। রাত্রে উপবনে আসছি, এসে আবার রংপুর এক্সপ্রেসে টিকিট কাটছি। টিকিট প্রাপ্তি, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা সহ সার্বিক বিষয়ে সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। তবে কিছু ট্রেনের সময়ের হেরফেরে হতাশা জানান অনেকেই। আমি ঢাকায় থাকি, বাট নারী টানে আসলে ঈদের ছুটিতে আসলে বাসায় যাওয়া হয়। কোনো বিশৃঙ্খলা নাই, বিনা টিকিটের যাত্রী স্টেশনে নাই, খুব সুশৃঙ্খলভাবে ট্রেনে উঠছি। গাড়ি ছাড়ার কথা 9:45, এখন পর্যন্ত 10টার উপরে 10টা বাইজে গেছে, এখনো গাড়ি লাইনে আসে নাই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ 3 স্তরে টিকিট চেকিং এর ব্যবস্থা রাখার কথা জানালেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার। ঈদযাত্রা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভাগীয় কন্ট্রোল অফিস এবং জোনাল কন্ট্রোল অফিসে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। বড় বড় স্টেশনগুলোতে এবং কেবিনের কার্যক্রম তদারকির জন্য কর্মকর্তা এবং পরিদর্শকগণের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঈদযাত্রার দ্বিতীয় দিন রোববার সারাদিনে বিভিন্ন গন্তব্যে 43টি ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি। সভ্যতা যত উন্নত হয়েছে, মানুষের ঘর ছাড়ার প্রবণতা ততই বেড়েছে। গ্রাম থেকে মানুষ হয়েছে শহরমুখী। সেই মানুষগুলো যখন উৎসবের দিনগুলোতে গ্রামে ফিরে, তখন তাদের চোখে তাদের আনন্দ এবং অনুভূতির যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, সেটি তাদের কথাবার্তার মধ্যে আমরা দেখেছি। এই আনন্দ এবং স্বপ্নগুলো নিয়েই তারা ঈদযাত্রায় বাড়ি ফিরছেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
নতুন পরিচালনা পর্ষদের হাত ধরে বিজিএমইএ প্রাণ ফিরে পাবে বলে প্রত্যাশা পোশাক শিল্প সংশ্লিষ্টদের। সংগঠনের নেতৃত্বে যোগ্য মানুষকে ভোটাররা নির্বাচিত করেছেন বলেও মনে করেন তারা। আর অভ্যন্তরীণ ও বৈশ্বিক সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু। রেজা খানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে ৩৫ পরিচালক পদের মধ্যে ৩১টিতে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ফোরাম জোট। আর সম্মিলিত পরিষদ জয়ী হয়েছে ৪টি পদে। অন্যদিকে ঐক্য পরিষদ একটি পদেও জয়ী হতে পারেনি। ফোরাম ও সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রাম সব পদে প্রার্থী দিলেও ঐক্য পরিষদের প্রার্থী ছিল ৬ জন। সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা ছিল ৭৬ জন। এবারের নির্বাচনে ভোটাররা যোগ্য মানুষকেই নির্বাচিত করেছেন বলে জানান পোশাক শিল্প সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক প্রেক্ষাপটেও সে দেশের জন্য বিজিএমএর দায়িত্বে থেকে অনেক বড় ভূমিকা পালন করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। অনেক ক্ষুদ্র প্রতিষ্ঠান আজকে ওনার সহায়তা আমি দেখেছি গ্রুপে পরিণত হয়েছে। নির্বাচনে ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ১,১৪৯টি ভোট পেয়েছেন ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান। দ্বিতীয় সর্বোচ্চ ১,১২৩ ভোট পেয়েছেন ফোরামের প্রার্থী শাহ রাইদ চৌধুরী। নতুন নেতৃত্ব সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা সবার। ওনার হাত দিয়ে যেন এই গার্মেন্ট সেক্টরটা আরো উন্নয়ন হয় এবং বিপ্লব যেন হয়। তফসিল যেগুলি দিছে যে এই করবে সেগুলি বাবু অক্ষর অক্ষর পালন করবে ইনশাল্লাহ। লেবার ল অনুযায়ী যে সকল সুযোগ সুবিধাগুলো সেগুলো যেন তারা যথাযথভাবে পায়। শিল্পে গ্যাস ও বিদ্যুতের সংকট সহ নানামুখী জটিলতা কাটানোর পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন পর্ষদ সতর্ক থাকবে বলে জানান নবনির্বাচিত সভাপতি। বহির্বিশ্বের যে চ্যালেঞ্জ, যেটা এক্সটার্নাল চ্যালেঞ্জ বলি, সেটা হচ্ছে তার মধ্যে আছে ট্যারিফ ইস্যু, তেমন আপনার আছে যে এটা হলো এলডিসি গ্র্যাজুয়েশন, বাইরের যে মার্কেট আমরা যে ডাইভার্সিফাই করতে পারতেছি না, প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে পারতেছি না, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোে বলেছি। নতুন পরিচালনা পর্ষদ ১৬ জুন দায়িত্ব গ্রহণ করবে বলেও জানান তিনি। বিজিএমএ তার মেমোরান্ডাম অন আর্টিকেলস অ্যাসোসিয়েশন আছে, সেটা অনুযায়ী পরিচালিত হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সুন্দরবন সহ দেশের বনাঞ্চল রক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করলে দুর্নীতিবাজদের সঙ্গে চোর পুলিশ খেলা বন্ধ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ অধিদপ্তরের লিগ্যাল টিম যথেষ্ট যোগ্য ও শক্তিশালী নয় বলেও অভিযোগ করেন উপদেষ্টা। করাপশনের এলিগেশন থেকে বের হওয়া আর মনিটরিংকে আমাদের ইফেক্টিভ করার একটা বড় উপায় হবে আমাদের টেকনোলজির মাধ্যমে অনলাইন মনিটরিং এ যাওয়া। এখন আমি তো সুন্দরবনের মধ্যে জায়গায় জায়গায় সিসিটিভি লাগাইতে পারবো না, কিন্তু আমার এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট বা স্যাটেলাইট যে টেকনোলজি সেগুলোর মাধ্যমে আমি মনিটর করি, তাহলে আমার এই চোর পুলিশ খেলা, টম এন্ড জেরি খেলাটাও কমে যাবে। আপনাদের লিগ্যাল টিমকে নিয়ে আপনাদের সিরিয়াসলি ভাবতে হবে ডিজি সাহেব। ঈদ ঘনিয়ে আসায় জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। সময়ের সঙ্গে বাড়ছে বেচাকেনাও। এ নিয়ে আরও জানাতে গাবতলী পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মামুন, পশুর হাটে পশুর আমদানি কেমন দেখছেন, সেই সাথে বেচাকেনা কেমন হচ্ছে সে ব্যাপারটা আমাদেরকে জানাবেন। আগের চেয়ে বেড়েছে কিনা? বলছিলেন জেরিন, গতকাল থেকে কিন্তু আসলে এই গাবতলী গরুর হাটে গরু আনা নেওয়া হচ্ছে এবং ঈদকে সামনে রেখে, অর্থাৎ ঈদের কিন্তু আর মাত্র 6 দিন বাকি আছে। এই 6 দিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু আসলে যেই ঈদের জন্য যেই পশু এবং যেই পশু কোরবানি করবে সেই পশুগুলো কিন্তু তারা নিয়ে এসেছেন। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমার পিছিয়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি থাকা সত্ত্বেও কিন্তু আসলে ক্রেতারা আসছেন। ক্রেতারা এসে সেই গরুগুলো দেখছেন, অনেকে কিনে নিয়ে যাচ্ছেন, আবার অনেকেই দাম দর করছেন। অনেকে আসছেন শুধুমাত্র এই গরুগুলোকে দেখতে। এবং যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে পশু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে এই গাবতলী গরু হাটে আছে। অনেকের কাছে আমরা গিয়েছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সিরাজগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা,
কুষ্টিয়া বিভিন্ন এলাকা থেকে কিন্তু আসলে তারা তাদের যে গরু সেই গরুগুলো নিয়ে এসেছেন এবং বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে আসলে গতবারের তুলনায় এবারের যে দাম সেটা কিন্তু আসলে অনেকটাই ক্রেতা হাতের নাগালের মধ্যে রয়েছে এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম, তারাও কিন্তু একই কথাই বলছেন। এবং যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে আসলে এই গরুর হাটে কিন্তু আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। প্রতি ঘন্টায় কিন্তু আসলে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী কিন্তু আসলে টহল দিচ্ছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য। এবং যদি আরেকটু বলার চেষ্টা করি তাহলে কিন্তু বলাই বাহুল্য যে এই গরুগুলো কিন্তু আসলে অনেকেই আসবেন এবং তারা কিনে নিয়ে যাবেন। এবং যদি আপনাকে আরেকটু জানানোর চেষ্টা করি যে আসলে এই কোরবানির পশু হাটে কিন্তু সময় বাড়ার সাথে সাথে কিন্তু আসলে দর্শনার্থীদের আগমন ঘটছে এবং তারা কেনাকাটা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জেরিন। মামুন, আপনাকে ধন্যবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতে 2 দিনে 75 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন রাজ্যে বিপদ সংকেত জারি করেছে প্রশাসন। কর্ণাটকে 29 মে পর্যন্ত 270 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 150% বেশি। বন্যা বা ভূমিধসে 20 লাখ মানুষ, 2252টি গ্রাম এবং 1702টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও 82 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কানাডার 2 প্রদেশে ছড়িয়ে পড়া 41টি দাবানলের মধ্যে 17টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। শেষ করব মোহনা সংবাদ, যেমন এগিয়ে শুনলাম। শেখ হাসিনা সহ 3 জনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। বিচার কাজ সরাসরি সম্প্রচার। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। জামায়াতে ইসলামের নিবন্ধন ফেরতের নির্দেশ আপিল বিভাগের প্রতীকের সিদ্ধান্ত এসির। রায়ের কপি পেলে পদক্ষেপ জানালেন সচিব। চৌকস জনশক্তি থাকতেও বিদেশি বিনিয়োগ না বাড়ায় হতাশ প্রধান উপদেষ্টা। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। এবং নির্বাচন নিয়ে জাপানের প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি, দেশবিরোধী ষড়যন্ত্র মেনে না নেয়ার হুঁশিয়ারি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।